নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী, আপনাদের আপনজন। এবং প্রতিদিন রাত ৮টার মতো আজকেও একটা রাত ৮টায় আপনাদের কাছে এপিসোড নিয়ে হাজির হয়েছি। বিষয় অবশ্যই বাংলাদেশ। আপনারা এতক্ষণে পোস্টারে সেটা দেখেছেন। তো আমি এতদিন ধরে বাংলাদেশ নিয়ে অনেক অনুরোধ সত্ত্বেও কোনো ভিডিও করিনি, কারণ সে দেশ থেকে সত্যিকারের কোনো খবর আসছিল না বা অথেন্টিক কোনো খবর আসছিল না। আমরা ফেক নিউজে বিশ্বাস করি না। আমরা ফেক নিউজ আপনাদের কাছে দেবো না বলেই আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি। সরকারি তথ্য হাতে পেয়েছি, সেখানকার প্রকৃত অবস্থা জানতে পেরেছি এবং তার সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকের এই ভিডিওটা আপনাদের করছি লেটেস্ট পরিস্থিতিটা জানাবার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। বাংলাদেশ নিয়ে ভিডিও করার আগে আপনাদেরকে একটা কথা বলি। আমি এই বাংলাদেশের কোটা সিস্টেম নিয়ে যে আন্দোলন ছাত্রদের, সেটা আপনারা সবাই ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে দেখেছেন, বিভিন্ন পণ্ডিতদের আলোচনা শুনেছেন। আমি সেই প্রসঙ্গে চর্বিত চর্বণ না করে আমি শুধু বলি, গতকাল সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়েতে যেটা দেখা গেল যে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের জন্য মাত্র 5% আর প্রতিবন্ধীদের জন্য 1% এবং জনজাতির জন্য 1%, মানে মোট 7% সংরক্ষণের বিষয়টা তারা রায় দিয়েছেন। বাকি 93% মেরিটের ওপরে। এখন দেখুন, এই সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে আমি নিজেও ভেবেছিলাম, আপনারাও হয়তো ভেবেছিলেন যে বাংলাদেশ এবারে হয়তো শান্ত হবে, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু দেখুন, ঝোলা থেকে বেড়ালটা বেরিয়ে পড়ল। আমরা এতদিন ধরে যে অনুমানটা করেছিলাম যে এর পেছনে এই ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে, তারুণ্যের যে আবেগ সেটাকে কাজে লাগিয়ে কায়েমি স্বার্থবাদীরা তারা যে আন্দোলনটাকে করায়ত্ত করছে বা তারা যে বাংলাদেশকে অশান্ত করছে, ভারত বিরোধী জিগির তুলছে, এটা কিন্তু আজকে খুব পরিষ্কার হয়ে গেছে দুটো বিষয়। এক হচ্ছে জামাতে ইসলামী, তারা প্রেস ব্রিফ করেছে, দেখছেন আপনারা। বেগম খালেদা জিয়ার পার্টি বিএনপি, তারাও কিন্তু প্রেস বিবৃতি করেছে। তারা এটা দিয়ে বলেছে যে এই আন্দোলন চলবে। কেন চলবে না, 2000 নাকি ছাত্র মারা গেছে এবং 10,000 ছাত্র উন্ডেড। এ ব্যাপারে দোষীদের শাস্তি চাই, হাসিনা সরকারের পতন চাই এবং যাদের এই আন্দোলনের থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আসলে আন্দোলনটা প্রথমে ছিল ছাত্ররাই করেছিল এবং সঙ্গতভাবেই করেছিল। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমার যেটা মনে হয়েছে। কিন্তু সত্যি তো এতটা কোঠা থাকা উচিত নয়। আমাদের দেশেও যে কোঠা ব্যবস্থা আছে সেটাও আমি মনে করি অতটা ঠিক নয়। কারণ আজকে প্রজন্মের পর প্রজন্ম এই কোঠা পেয়ে যাবে। অবশ্যই কোঠা দেওয়া উচিত আমাদের দেশের ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের জন্য। কিন্তু সেটা হচ্ছে না, তার বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে না, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই বাংলাদেশের ব্যাপারে যেটা বলি, যে এই আন্দোলনের মধ্যে দিয়ে ঢুকে পড়েছিল জামাত এবং পিএনবি। তারা কিন্তু আস্তে আস্তে আন্দোলনটাকে করায়ত্ত করে। প্রকৃত ছাত্ররা কিন্তু এই আন্দোলন থেকে অনেক আগেই দূরে সরে গেছে। অসংখ্য যানবাহন পোড়ানো হয়েছে, তাদের যে দূরদর্শন কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে, দমকলের অফিস অব্দি পুড়িয়ে দেওয়া হয়েছে, নানান সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, টোল প্লাজাগুলো ভাঙচুর হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইয়ত্তানি প্রচুর প্রচুর। এবং বাংলাদেশের চারপাশে একটা পোস্টার এখন খুব চোখে পড়ছে, ভারত বিরোধী পোস্টার, দেখছেন আপনারা সেটা। এই পোস্টারে পরিষ্কার ভারতকে নাম করে তার বিরোধিতা করা হয়েছে। আসলে 1971 সালে ভারতের
যে ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেটা শেখ মুজিবুর রহমানও স্বীকার করে গিয়েছিলেন, কৃতজ্ঞতা জানিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে, ভারত সরকারকে। এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী মুজিবরের কন্যা শেখ হাসিনা, তিনিও কৃতজ্ঞতা জানান, তিনিও স্বীকার করেন। এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক, তার কারণে হাসিনার বিরোধী একটা শ্রেণী, যেহেতু হাসিনা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান এবং উগ্রবাদী মৌলবাদীদের দমিয়ে রেখেছেন সঙ্গতভাবেই, তার জন্য তারা ভারত বিরোধী। এবং এই ভারত বিরোধিতার পেছনে আরও অনেক কারণ আছে। দেখুন, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধতে ভারতবর্ষ যেমন স্বাধীনতার জন্য সেনাবাহিনী নামিয়ে সেখানে লড়াইকে সাপোর্ট করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সফল করেছিল, সেখানে কিন্তু আমেরিকা ওই ৭ম নৌবহর ভারত মহাসাগরে পরমাণু অস্ত্রসহ পাঠিয়েও তারা পিছু হটতে বাধ্য হয়েছিল ইন্দিরা গান্ধীর অদম্য শক্তির জন্য। এবং বাংলাদেশ আলটিমেটলি মুক্তিযুদ্ধে তাদের স্বাধীনতা পেয়েছিল। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে ভারত কিন্তু ওখানে স্থায়ীভাবে কোনো সেনা ছাউনি রাখেনি। মুক্তিযুদ্ধ হয়ে গেছে, ভারতবর্ষ তার সেনাদের ফিরিয়ে নিয়েছে, পারত ওখানে সেনা ছাউনি রাখেনি। জেনেভা চুক্তিকে মেনে ওই মুক্তিযুদ্ধের পরে ৯৩,০০০ আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাদের এদেশে এনে ক্যাম্পে রাখা হয়েছিল। আর সিমলা চুক্তির পরে প্রতিটা চুক্তির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ৯৩,০০০ আত্মসমর্পণকারী ভারতবর্ষে আশ্রয়ে থাকা যে পাক সেনা, তাদেরকে কিন্তু স্বদেশে প্রত্যাবর্তন করা হয়েছিল। এখন ভারতবর্ষের সঙ্গে এই যে বিরোধিতা, এটা হচ্ছে মৌলবাদীদের রক্তে আছে। কারণ ভারতবর্ষ তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের পরেও, আজকে ধরুন ভারতবর্ষের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা সব থেকে বড়, তার ৮০% কাঁচা মাল যায় ভারত থেকে, সেটাকে ওরা ধরে না। আজকে বাংলাদেশে যে ট্রেন চলে, তার যে ইঞ্জিনগুলো, সেই ইঞ্জিনগুলো কিন্তু ভারতবর্ষ বন্ধু দেশকে বিনামূল্যে উপহার দিয়েছে, সেগুলো ওরা বিশ্বাস করে না। আচ্ছা বলুন তো, সত্যি কথা বলতে, ভারতবর্ষ কখনো বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে মাথা গলায় না? ভারতবর্ষ এই কোটা সিস্টেমটা বাংলাদেশে কি চালু করেছে? করেনি। এ তো বাংলাদেশ সরকারের ব্যাপার। বাংলাদেশ সরকার ১৮ সালে চালু করেছিল, তারপরে সেটাকে তুলে নিয়েছিল, তারপরে সেটাকে আবার রেস্টোর করেছিল হাইকোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যান যখন হাসিনা। ভারতবর্ষ তো কোনো ব্যাপারে কথা বলেননি। এমনকি এই যে কোটা বিরোধী বা কোটা বিরোধী যে আন্দোলন, সেটা নিয়েও ভারত সরকার কোনো বিবৃতি দেয়নি। ভারতবর্ষ সবসময় শান্তির পক্ষে। তো ভারতবর্ষের বিরুদ্ধে আজকে এই মনোভাবটার পেছনে আর একটা কারণ আছে। সেটা হচ্ছে গত ২২শে জুন মোদী সরকার আসার পরে শেখ হাসিনা এসে এখানে 10টা চুক্তি সম্পাদন করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেন ট্রানজিট। অর্থাৎ ভারতবর্ষ চায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে রেল যোগাযোগ করার, এবং রেল লাইন যে পাতা হবে সেটা বাংলাদেশের উপর দিয়েই যাবে। সেটা শেখ হাসিনা মেনে নেন। এবং সেই বাংলাদেশের উগ্রপন্থীরা, বাংলাদেশের যারা জামাত এবং পিএনবি, তারা প্রচার করে যে ভারতবর্ষ বাংলাদেশের এই তালে নাকি জমি অধিকার করে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে, চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করছে এবং বাংলাদেশের ওপরে একটা উপনিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারত। সর্বৈব মিথ্যা। আজকে বাংলাদেশের ওপর দিয়ে যে ট্রেন চলাচলটা, সেটা হলে বাংলাদেশও উপকৃত হবে। ওই লাইন দিয়ে তো বাংলাদেশ তার নিজের ট্রেনটাও চালাতে পারবে। বাংলাদেশ সেই লাইন থেকে অন্য ট্রেনের লাইনও তো চালাতে পারবে তৈরি করে। এবং আজকে চীন, সে তো আজকে ওই যমুনা সেতু বানিয়েছিল, কিন্তু আজকে যখন তিস্তা যে চুক্তিটা হয়, চীন ওটা চেয়েছিল তিস্তা প্রজেক্টটা করার জন্য, ভারতবর্ষও চেয়েছিল। বাংলাদেশ সেখানে নিজে থেকে ভারতবর্ষ করুক এটা চায় বলে জানিয়েছে। তা তিস্তা প্রজেক্টটা পায়নি, এটা চীনেরও একটা ক্ষোভ। চীন যার জন্য
50 কোটি ডলারের যে সাহায্য দেওয়ার কথা বলেছিল বাংলাদেশকে, সেটা মাত্র 13 কোটি 72 লক্ষ ডলার দিয়েই ক্ষান্ত হয়েছে, আর দেয়নি। বাংলাদেশে গেলে সেখানকার যিনি চীনের রাষ্ট্রপতি, মাফ করবেন, তিনি শেখ হাসিনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেছেন বলেও আমাদের কাছে খবর নেই। তো এখন এই যে অবস্থা চলছে, এই অবস্থাটাকে জিইয়ে রাখার জন্য জামাত নেমে পড়েছে গতকাল সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও। পিএনবি নেমে পড়েছে, শুধু তাই নয়, ঝোলার থেকে আরেকটা বেড়াল বেরিয়ে পড়েছে, বাংলাদেশের নোবেল জয়ী ইউনুস। সেই ইউনুস সাহেবেও কিন্তু একটা বিবৃতি দিয়েছে। দেখুন সেই বিবৃতিটা। সেই ইউনুস সাহেব সেই বিবৃতিতে সেখানে কিন্তু এই বাংলাদেশের ব্যাপারে গোটা বিশ্বের কাছে আহ্বান করেছে, অর্থাৎ তিনিও চান হাসিনা সরকারের অপসারণ। এবং আমি বলি যে আজকে বাংলাদেশ সরকার, তাদেরও অবশ্য উচিত ছিল আগে ছাত্রদের সঙ্গে বসে ব্যাপারটা মীমাংসা করার, একটু দেরি হয়ে গেছে। কিন্তু হাসিনা সরকার আজকে কিন্তু বাধ্য হয়েছিল পুলিশ নামাতে, বাধ্য হয়েছিল মিলিটারি নামাতে, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল। এবং আপনাদের বলে রাখি, পদ্মা সেতু যখন তৈরি হয় তখন IMF এর কাছ থেকে ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ যেটা আপিল করেছিল, সেই IMF-কে কান ভাঙিয়েছিল এই ইউনুস সাহেব। তিনি বলেছিলেন যে এই টাকা যে দেবেন, এই টাকা তো বাংলাদেশ ফেরত দিতে পারবে না। পরবর্তীকালে হাসিনা কিন্তু নিজের পয়সায় সেই সেতু বানিয়ে দেখিয়ে দিয়েছেন যে তারা পারেন। আজকে বাংলাদেশে বেকারিত্ব আছে, বাংলাদেশে দারিদ্রতা আছে, বাংলাদেশে মুদ্রাস্ফীতি আছে, সব ঠিক আছে। কিন্তু সেখান থেকে যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বাংলাদেশ, সেখানে এই যে ক্ষয়ক্ষতি এবং ভারত বিদ্বেষী যে মনোভাব, যে স্লোগান, এইটাকে অন্তত ভারতবাসী হিসাবে আমি কখনোই সমর্থন করতে পারি না, আশা করি আপনারাও পারেন না। আমরা চাই যে শেখ হাসিনা তারা সরকারে থাকলে ভারত যতটা নিরাপদ থাকবে, আমাদের এই বাংলাতেও আঁচ পড়বে না। আজকে শেখ হাসিনা খুব ঠান্ডা মাথায় নিশ্চয়ই এই সমস্যার সমাধান করবেন। যারা বিদ্রোহী তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। যারা সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করেছেন সেই তালিকাও আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। সেই একদম সরকারি তথ্য, এটা আমাদের মন গড়া বানানো নয়। তা সেটাও আপনারা দেখুন যে কিভাবে সরকারি সম্পত্তি কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় কোথায় আক্রমণ হয়েছে, সবটা, এটাই যা দেখছেন সবটাই হচ্ছে সরকারি নথি, সরকারের কাছ থেকে পাওয়া। তো আজকে ভারত বাংলাদেশ সম্পর্কের আরও উন্নতি হোক, বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, এবং যারা মৌলবাদী, যারা ভারত বাংলাদেশের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে আজকে নতুন করে অশান্তির সৃষ্টি করতে চায়, ভারতবর্ষকেও আক্রমণ করতে চায়, আজকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমরা বাংলাদেশকে সুরক্ষিত দেখতে চাই কিনা। আমি তো চাই। আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। একটু দীর্ঘ হলো, ক্ষমা করবেন। আবার আসবো আগামীকাল নতুন কোনো এপিসোড নিয়ে। আজকে চললাম, নমস্কার।